প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় ফিস্টুলার অত্যাধুনিক চিকিৎসা। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার আহমেদুজ্জামান 1958 সালের নভেম্বর মাসে কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1983 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS PhD ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ও হসপিটালে সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এনটিভির কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। স্যার, ফিস্টুলার অত্যাধুনিক চিকিৎসা, একেবারে আসলে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানবো সেটি হচ্ছে ফিস্টুলা বলতে আসলে কি বোঝায়? ফিস্টুলা বলতে বোঝায় একটা নালী বা নালী ঘা আমরা বলে থাকি। তো আমরা কলোরেক্টাল সার্জন হিসাবে আমরা মূলত যে অংশটা নিয়ে কাজ করি এইটাকে আমরা বলে থাকি পেরিয়ানাল ফিস্টুলা বা ফিস্টুলা ইন অ্যানো, অর্থাৎ মলদ্বারের মুখে অথবা মলদ্বারের চতুষ্পার্শ্বে যে কোনো জায়গা থেকে এক বা একাধিক যে ফিস্টুলা তৈরি হয় সেটাকেই আমরা ফিস্টুলা বলে অভিহিত করে থাকি। এই যে ফিস্টুলা, এটি আসলে কেন হয়ে থাকে? ফিস্টুলা যে মলদ্বারের পাশে যে ফিস্টুলা হয় এটা মূলত দুইটা কারণে তৈরি হয়ে থাকে। একটা হয়ে থাকে যে মলদ্বারের পাশে যে অসংখ্য গ্রন্থি আছে, এই গ্রন্থিগুলো যখন এর ভিতরে পুজ জমা হয়ে যায় বা ইনফেকশন হয় তখন এখানে পুজ জমা হয়ে সেখানে একটা মলদ্বারের পাশে একটা ফোড়া বা অ্যাবসেস তৈরি করে, এবং এই অ্যাবসেসটা যদি নিজে নিজেও ফেটে যায় অথবা কোনো কারণে যদি কেউ এটাকে অপারেশন করে ওখান থেকে পুজটা বের করেও দেন এবং সেটা যদি সঠিকভাবে বের না হয় সেক্ষেত্রেও আপনার একটা ফিস্টুলা তৈরি হয় আর কি পরবর্তীতে। আর একটা যে অত্যন্ত সাধারণ একটা রোগ থেকে এই ফিস্টুলাটা তৈরি হয় সেটা হচ্ছে অ্যানাল ফিসার বা মলদ্বার চিড়ে যাওয়া। মানুষের জীবনে কখনো কখনো কোষ্ঠকাঠিন্য হয়, কোষ্ঠকাঠিন্য হলে তখন মলদ্বারের যে চাপটা পড়ে তার পরিপ্রেক্ষিতে মলদ্বার কোথাও না কোথাও চিড়ে যায়। এই চিড়ে যাওয়াটাকে আমরা বলি অ্যানাল ফিসার। এই অ্যানাল ফিসারই যদি দীর্ঘস্থায়ী হয় তখন এইটা থেকে বিভিন্ন পর্যায়ে পাড়ি দিয়ে অর্থাৎ ক্রনিক অ্যানাল ফিসার, পেরিয়ানাল সাইনাস এগুলো হয়ে আলটিমেটলি এখানে একটা ফিস্টুলা তৈরি হতে পারে। ফিস্টুলা হয়েছে, এর কোনো লক্ষণ বা উপসর্গ আসলে রোগী বুঝতে পারবে কিনা? রোগী যখন এসে বলে যে তার মলত্যাগের সময় অথবা মলত্যাগ ব্যতীত কোনো না কোনো সময় তার মলদ্বারের পাশ দিয়ে অথবা মলদ্বারের মুখ দিয়ে কোনো পাতলা রস জাতীয় অথবা কখনো কখনো ঘন রস জাতীয় অথবা কখনো পুজ নিঃসরণ হয়, এইটা যখন তারা কমপ্লেন করে, তারা যখন এসে বলে যে আমার এই উপসর্গ আছে বা এই সমস্যা হচ্ছে, তখন আমরা ধরে নেই যে কোথাও না কোথায় সাইনাস অথবা ফিস্টুলা তৈরি হয়েছে এবং পরীক্ষার মাধ্যমে আমরা এটা নিশ্চিত করি যে এটা ফিস্টুলা নাকি সাইনাস। স্যার, আপনারা আসলে শতভাগ নিশ্চিত কিভাবে হন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে? আমরা প্রথমত মলদ্বারটা পরীক্ষা করি বা নিরীক্ষা করি, ইন্সপেকশন করি এবং প্রয়োজনে তার মলদ্বারের ভিতরে যে আঙ্গুল দিয়ে আমরা যে পরীক্ষাটা বলি যে ডিজিটাল রেকটাল এক্সামিনেশন, এটা করে কিছুটা নিশ্চিত হতে পারি। তবে অনেক সময় দেখা যায় যে এই ফিস্টুলাগুলো মলদ্বারে অনেক গভীর পর্যন্ত বিস্তৃত থাকে। সেক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে হয়তো যদি তার মুখটা সচল থাকে অর্থাৎ তখনও মুখ দিয়ে যদি রস নিঃসরণ হয় বা পুজ নিঃসরণ হয় তাহলে আমরা ফিস্টুলোগ্রাম করলেই এটা সহজেই ধরতে পারি। যখন দেখা যায় যে তার এই নিঃসরণটা নিয়মিত না, কখনো কখনো হয় এবং বেশিরভাগ সময় হয়তো মুখটা বন্ধ থাকে কিন্তু মাঝে মাঝে এই রসটা নিঃসরণ হয়, সেক্ষেত্রে আমরা আরও অত্যাধুনিক পদ্ধতিতে এই অঞ্চলের MRI করলে আমরা আরও নিশ্চিত হতে পারি যে এই ফিস্টুলাটা কত দূর বিস্তৃত বা এর গভীরতা কত দূর বা তার কোন দিকে তার বিস্তৃতি লাভ করেছে, এগুলো সবগুলাই MRI এর মাধ্যমে বোঝা সম্ভব হয়। স্যার, চিকিৎসা পদ্ধতি সেই বিষয়টি জানতে চাই। ফিস্টুলার চিকিৎসা পদ্ধতি যেটা সেটা দীর্ঘদিন যাবত অর্থাৎ যখন থেকে এই সার্জারি বিষয়টা শুরু হয়েছে তখন থেকে ফিস্টুলার চিকিৎসা, এই ফিস্টুলার যে নালীটা তৈরি হয়েছে এই নালী বরাবর আমরা ফিস্টুলার নালীটাকে কেটে ফেলি এবং ওই সাথে সাথে নালীর চারিদিক দিয়েও কিছু অংশ কেটে এটাকে একটা গভীর ক্ষত তৈরি করে রাখা হয় এবং কোনো অবস্থাতে এটা সেলাই দেওয়া হয় না, মুখটাকে বেঁধে দেওয়া হয় না বা সেলাই করা হয় না বা করা যায়ও না বা করে দিলেও সেটা থাকে না। সেজন্যে
এটার নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন বা ড্রেসিং করার মাধ্যমে আস্তে আস্তে ভিতর থেকে এটা ভরাট হয়ে আসে। এই ক্ষেত্রে আমরা একটা দীর্ঘ সময় ধরে তাদের ড্রেসিং করতে বলি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বলি, আনুষঙ্গিক আরও অনেক বিষয়েও তাদেরকে সাজেশন দিয়ে থাকি এবং আলটিমেটলি এটা ভিতর দিক থেকে উপর দিক পর্যন্ত আস্তে আস্তে ভরাট হয়। এটা স্বাভাবিক প্রক্রিয়াতে হতে থাকে। আমরা কিছু কিছু ওষুধ দিয়ে থাকি বা পরিষ্কার করার জন্য কিছু প্রক্রিয়া বা ড্রেসিংয়ের কথা বলে থাকি, তার মাধ্যমেই আলটিমেটলি এটা ভরাট হয়ে যায়। সেটি আসলে কতদিন সময় লাগতে পারে? এটা অনেক কিছুর উপর নির্ভর করে। প্রথমত হচ্ছে এটা কতটা গভীর বা কতটা বিস্তৃত এবং আমরা কত দূর পর্যন্ত এটাকে কেটেছি। দ্বিতীয় হচ্ছে যে মানুষের শরীরের যে ক্ষত ভরাট হওয়ার প্রক্রিয়া, এটা এক একজনের এক এক রকম হয়। আবার কিছু কিছু বিষয় আছে যেগুলো আমরা বলে থাকি, যেমন তার খাবারটা পুষ্টিকর খাবার খেতে হবে, কারণ পুষ্টিকর খাবার না খেলে ক্ষতস্থান ভরাট হতে চায় না। সুতরাং এখানে একটা ফ্যাক্টর আছে যে নিউট্রিশন বা পুষ্টি। এর বাইরে আছে হচ্ছে যে তার মুভমেন্ট। আমরা অনেকেই মনে করি যে কোথাও একটা বড় ক্ষত আছে, সুতরাং আমি বেশিরভাগ সময় বিশ্রামে থাকবো, কিন্তু আসলে এটা ভুল ধারণা। যত চলাচল করা হবে তত শরীরে রক্ত চলাচল বাড়বে, পাশাপাশি ক্ষতস্থানের রক্ত চলাচলও বাড়বে। তার পরিপ্রেক্ষিতে দেখা যাবে যে তার ক্ষতস্থানটা তাড়াতাড়ি ভরাট হচ্ছে। আনুষঙ্গিক আরও দুইটা বিষয় আছে। একটা হচ্ছে যে তার শরীরে পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করা এবং যে স্থানে ক্ষত আছে তারও আশেপাশের পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করা, এবং অন্য কোনো রোগ থাকলে যেমন ডায়াবেটিস থাকতে পারে, হাইপারটেনশন থাকতে পারে, অনেকের শরীরে নানান ধরনের চুলকানি বা পাঁচড়া থাকে, সেগুলো চিকিৎসা চালিয়ে যেতে হবে। আর একটা বিষয় প্রায় দেখা যায় যে আমাদের দেশে অনেক রোগীরই এই যে এখানে যে পুঁজটা জমা হয়েছিল বা যে ইনফেকশনটা ছিল, সেটা হয়তো কোন একটা নির্দিষ্ট জীবাণু, যেমন বিশেষ করে যক্ষার জীবাণুর কারণে হতে পারে। সেক্ষেত্রে আমরা ওটা নির্ণয় করব যে তার শরীরে এই জীবাণুটা আছে কিনা। যদি থাকে তাহলে সেটা চিকিৎসা করার পরেই শুধুমাত্র তার এই ক্ষতস্থানটা পুরোপুরি ভরাট হবে বা তার রোগ থেকে সে মুক্তি পাবে। নিশ্চয়ই। সেক্ষেত্রে আসলে ফিস্টুলার অত্যাধুনিক চিকিৎসা সেটি আসলে কি? আমি যেটা বলছিলাম যে আমরা দীর্ঘদিন যাবৎ বা এই সার্জারি শুরু হওয়ার প্রথম থেকে আমরা এই ফিস্টুলাটাকে এইভাবেই চিকিৎসা করে আসছিলাম। এর মাঝে কিছু পদ্ধতি এসেছিল, কিন্তু আলটিমেটলি দেখা গেছে এই পদ্ধতিগুলো অতটা সফল হয় নাই। যেমন কেউ কেউ করতেন এটা ভিডিও অ্যাসিস্টেড ফিস্টুলেক্টমি, যা ভ্যাপ্ট বলা হতো, বা অনেকে একটা প্রক্রিয়া বলেছিল যেটা করতো, সেই প্রক্রিয়ায় অপারেশন করতো, সেটাকে লিফট বলা হতো, যেটা হয়তো ফিস্টুলার পুরা অংশটাকে না কেটে বাইরের অংশটুকুকে কেটে ফেলা এবং ভিতরের অংশটাকে সেলাই দিয়ে চলে আসা বা বেঁধে দিয়ে আসা, তো লাইগেশন করে আসা। তো সেই পদ্ধতিটাও কিছুদিন বেশ আমাদের দেশে প্রচলিত ছিল, কিন্তু দেখা যায় যে ওইটার ফলেও ফিস্টুলা পুনরায় হয়। আসলে এই ধরনের কেটে করা বা এই ধরনের বিভিন্ন পদ্ধতিতে যে ফিস্টুলার অপারেশন হয়ে আসছিল, সেক্ষেত্রে কিন্তু এই পুনরায় হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল প্রায় 100%। এবং আমরা দীর্ঘদিন যাবৎ বা শুরু থেকেই জানি যে ফিস্টুলার রিকারেন্স রেট বা পুনরায় হওয়ার সম্ভাবনা কিন্তু প্রায় 100%। তো সেই ক্ষেত্রে যখন সুন্দরভাবে বা সঠিকভাবে অপারেশনগুলো করা হতো বা রোগীরা সহযোগিতা করতো, অর্থাৎ যে জিনিসগুলো বলেছি আমি, তার পুষ্টি, তার মুভমেন্ট, তার অন্য রোগের চিকিৎসা, এটা করা হলে পরে সেক্ষেত্রে দেখা যেত যে প্রায় 100%ই সফলভাবে এই ক্ষতস্থান ভরাট হয়ে যেত বা পুনরায় হওয়ার সম্ভাবনা ছিল না। আধুনিক পদ্ধতিতে আমরা যে চিকিৎসাটা এখন দিয়ে থাকি সেটা হচ্ছে লেজার পদ্ধতি। এই লেজার পদ্ধতিটা একটু ভিন্ন ধরনের, এবং লেজার পদ্ধতিতে চিকিৎসা করাটার ক্ষেত্রে রোগীদেরকে আমরা যেটা করে থাকি, প্রথমভাবে যে দিক দিয়ে তার ফিস্টুলাটা হয়েছে, আমি ব্যক্তিগতভাবে করে থাকি, অনেকে অবশ্য এটা নাও করতে পারেন। আমি যেটা করে থাকি, প্রথমে এই বরাবর আমরা একটা চিকন পাইপ বা একটা সুতা আমরা বেঁধে দিই, এটাকে আমরা বলে থাকি লুজ সিটন দিয়ে থাকি। এই লুজ সিটনটা আমরা 6 থেকে 12 সপ্তাহ পর্যন্ত রাখি। এই সময়ের মধ্যে তার ওই জায়গা দিয়ে যে সমস্ত পুঁজ বা রস নিঃসরণ হয়, এটা হতে হতে প্রায় শুকায় আসে, অর্থাৎ রসটা নিঃসরণ প্রায় কমে যায় বা একেবারেই থাকে না। সেই অবস্থায় আমরা ওই সিটনটাকে খুলে তখন আমরা এই অংশের ভিতরে বা এই নালীর ভিতরে লেজার দিয়ে থাকি, যার ফলশ্রুতিতে ওই যেখান দিয়ে তার সেই নালীটা ছিল, যে ফিস্টুলা ছিল, সেটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়
সেক্ষেত্রে আসলে এর সুবিধা এবং অসুবিধা দুটি বিষয় আসলে জানবো, যে গতানুগতিক ধারার যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো থেকে কোন কোন ক্ষেত্রে তারতম্য রয়েছে। আমরা গতানুগতিক পদ্ধতিতে অর্থাৎ কেটে যখন আমরা এই লেজারটা ফিস্টুলা চিকিৎসা দিতাম বা দিয়ে থাকিও এখন অনেকেই করা, সেক্ষেত্রে কিছু কিছু সমস্যা থাকে। প্রথমত অপারেশন করে দেওয়া মাত্রই যে উনি পুরোপুরি সুস্থ হয়ে যাচ্ছেন তা হচ্ছেন না, ওনাকে দীর্ঘদিন এই অংশের ড্রেসিং করাতে হয় এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে উনি যে কর্মস্থলে যেতে পারেন না, অর্থাৎ ওনাকে এই ড্রেসিংটা নেওয়ার জন্য প্রতিদিনই প্রায় হসপিটালে আসতে হয় অথবা বাসায় অবস্থান করতে হয়। প্রথম যখন এটাকে অপারেশন করি তখন অজ্ঞান বা অবশ করে নিই, সেক্ষেত্রে উনি ব্যথা অনুভব করেন না, কিন্তু এটা তো সম্ভব না যে প্রতিদিনই ওনাকে অজ্ঞান করে বা অবশ করে আমরা ড্রেসিংটা করব। সুতরাং এটা বেশ কিন্তু ওনার এই যখন ড্রেসিংটা করা হয় উনি কিন্তু বেশ ব্যথা বোধ করেন এবং এই ব্যথা বোধ করতে থাকেন। ন্যাচারালি তার দৈনন্দিন কার্যকলাপগুলো কিন্তু সঠিকভাবে করা সম্ভব হয় না এবং ওনাকে হয় বিশ্রামে থাকতে হয়। আর আমরা যেহেতু বলি যে কিছুটা মুভমেন্টে থাকার বা হাঁটা চলা করার জন্য, সেটার অর্থ এই না যে উনি প্রতিদিন অফিসে যাচ্ছেন বা কোনো কর্মস্থলে যাচ্ছেন বা বাইরে যাচ্ছেন, তা বলি না। এটা বাসার মধ্যেই বা আশেপাশে উনি একটু হাঁটাচলা করবেন, সেটাই যথেষ্ট। এক্ষেত্রে দেখা যায় যে লেজারের ক্ষেত্রে আমাদের এইভাবে শুয়ে থাকা বা বাসার মধ্যেই কনফাইন্ড থাকার প্রয়োজন পড়ে না, বরং উনি লেজার করার পরে কর্মস্থলে যেতে পারেন। এমনকি প্রথম যখন আমরা এটা ফিতা বেঁধে দিই বা সেটন করে থাকি, তখন উনি অপারেশনের পরপরই চলে যেতে পারেন ওনার কর্মস্থলে। হয়তো খুব বেশি হলে 1 দিন বা 2 দিন উনি বিশ্রাম নিতে পারেন। আর যখন ফাইনালি আমরা লেজার করে দিই তখনও 2-3 দিন উনি একটু বিশ্রাম নিতে পারেন, অথবা উনি চাইলে ওনার কর্মস্থল যদি কাছে হয় এবং যদি তার কর্মটা অনেক বেশি কষ্টসাধ্য না হয় তাহলে উনি স্বাভাবিক কাজকর্ম করতে পারেন। লেজার পরবর্তী সময় আসলে পুনরায় আবার এটি হতে পারে কিনা? আমি আগেই বলেছি যে প্রচলিত পদ্ধতিতে ফিস্টুলা অপারেশন করার পরবর্তীতে দেখা যায় যে পুনরায় হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আমি আগেও বলেছি এবং পুনরায় সেটা বলছি যে আমরা রোগীকে বলে থাকি তাকে সতর্কতা অবলম্বন করার জন্য। সেই সতর্কতাগুলোর ভিতর প্রথম বলে থাকি যে ড্রেসিংটা করাতে হবে সঠিকভাবে, সঠিক নিয়মে, এবং আমরা যতদিন বলবো ততদিন। এক্ষেত্রে অনেকে দেখা যায় যে 2-3 দিন হয়তো যারা ড্রেসিং করতে অভ্যস্ত তাদের শরণাপন্ন হন, পরবর্তীতে হয়তো পরিবারের কাউকে ড্রেসিং করাতে যান। এটা একটা ভুল হয়, অর্থাৎ এই ক্ষেত্রে পুনরায় ফিস্টুলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ বাসায় নিশ্চয়ই যারা এই ড্রেসিংটা করে দেন তারা যদি নার্স বা ডাক্তার বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট না হন, তাহলে পরে এখানে পুনরায় ফিস্টুলা হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ একজন প্রশিক্ষিত ব্যক্তিকে দিয়ে আসলে রেগুলার ড্রেসিংটা সেটা কন্টিনিউ করতে হবে। এর পাশাপাশি যেটা বলেছি যে পুষ্টিকর খাবার গ্রহণ করা, হাঁটাচলা করা, এই জায়গার পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করা, মলদ্বারের পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা, সতর্কতামূলক ব্যবস্থা আসলে কি কি রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে জানবো। তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ফিস্টুলার অত্যাধুনিক চিকিৎসা নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা আজকাল প্রায়ই শোনা যায়। কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন হলো সপ্তাহে 3 বার বা তার কম যদি মল নিষ্কাশিত হয় তবে তাকে কনস্টিপেশন বলা হয়। সাধারণত মল যদি দেহ থেকে ঠিকভাবে নিষ্কাশিত না হয় তাহলে জিহ্বার উপরে আস্তরণ, পেটে ব্যথা বা পেট ফাঁপা প্রভৃতি সমস্যা হতে পারে। কনস্টিপেশন কিন্তু কখনোই একদিনে হয় না, বিভিন্ন ধরনের অনিয়মের কারণেই কিন্তু কনস্টিপেশন হয়ে থাকে। যদি প্রতিদিনের খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে ফাইবার সমৃদ্ধ খাবার না থাকে তবে তাদের কনস্টিপেশন হতে পারে। সাধারণত আমাদের অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণেই কিন্তু কনস্টিপেশনের শুরুটা হয়। প্রতিদিন নিয়ম করে না খাওয়া, নিয়ম করে বাথরুমে না যাওয়া, ফাইবার সমৃদ্ধ খাবার না খাওয়া প্রভৃতি কারণেই কিন্তু কনস্টিপেশন হয়ে থাকে এবং কনস্টিপেশনের ফলে কিন্তু আরও নানা ধরনের জটিলতা দেখা দিতে পারে। তাই যাদের কনস্টিপেশন রয়েছে তাদের খাদ্য তালিকায় অবশ্যই প্রচুর পরিমাণে ফাইবার সমৃদ্ধ খাবার অর্থাৎ শাক, সবজি এবং ফলমূল রাখতে হবে।
এই শাকসবজি এবং ফলমূলের ফাইবার ডাইজেস্টিভ সিস্টেমকে ভালো রাখে। এছাড়া যাদের কনস্টিপেশনের প্রবলেম রয়েছে তারা অতিরিক্ত ফ্যাটি ফুডসমূহকে অ্যাভয়েড করবেন। যাদের কনস্টিপেশন রয়েছে তারা নিয়মিত ফিজিক্যালি অ্যাক্টিভ থাকবেন, কেননা অ্যাক্টিভিটি ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। যাদের কনস্টিপেশন রয়েছে তারা প্রতিদিন একটি নির্দিষ্ট টাইমে খাওয়ার চেষ্টা করবেন। কখনোই খুব বেশি সময় পেট খালি রাখা যাবে না। সারাদিনে 3 বেলা না খেয়ে 5 বা 6 বারে খাবার খাওয়ার চেষ্টা করবেন। এমন খাবার খাবেন যেগুলো সহজে ডাইজেস্ট হয়। বিশেষ করে ভাজা পোড়া অতিরিক্ত ফ্রাইড যে কোনো ফুড খেলে কনস্টিপেশন হতে পারে। পরিমাণে কম খাওয়াও কিন্তু কনস্টিপেশনের জন্য দায়ী। অনেকে ক্র্যাশ ডায়েটিংয়ের জন্য খাওয়া দাওয়া একেবারে ছেড়ে দেন, বিশেষ করে কোনো সুষম খাবার থাকে না, ফাইবার সমৃদ্ধ খাবার থাকে না, এ কারণেও কিন্তু কনস্টিপেশন হতে পারে। তাই যারা ডায়েটিং করছেন তারা সুষম খাবারের মাধ্যমে ওজন কমানোর চেষ্টা করবেন, কেননা এই ওজন কমাতে গিয়ে খাবার বাদ দেওয়ার কারণেও কিন্তু কনস্টিপেশন হতে পারে। চেষ্টা করবেন প্রতিদিন ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমোতে যাওয়ার সময় পর্যন্ত একটি নির্দিষ্ট নিয়মের মধ্যে চলা। কখনোই বাথরুম খুব বেশি সময় আটকে রাখা যাবে না, নির্দিষ্ট সময় মতো বাথরুমে যেতে হবে এবং যে কোনো ধরনের ফ্যাটি ফুডসমূহকে পরিহার করতে হবে। সুতরাং যাদের কনস্টিপেশন রয়েছে তারা সুস্থ থাকার জন্য পেঁপে খেতে পারেন। পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। এই ফাইবার কিন্তু কনস্টিপেশনকে দূর করে। যাদের কনস্টিপেশন রয়েছে তারা প্রতিদিন খাদ্য তালিকায় রাখুন ফাইবার সমৃদ্ধ খাবার। বিশেষ করে যে ফল এবং সবজিতে ফাইবারের পরিমাণ বেশি সেগুলো প্রতিদিন খাবেন। একজন মানুষের প্রতিদিন 20 থেকে 30 গ্রাম ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হয়। এছাড়া যে কোনো ধরনের অয়েলি ফুড পরিহার করুন, বিশেষ করে বেশি ভাজা পোড়া খাবার খাবেন না এবং নিয়মিত সুষম খাবার এবং পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন। এছাড়া যাদের কনস্টিপেশন রয়েছে তারা রেগুলার 45 থেকে 1 ঘন্টা এক্সারসাইজ করুন, তাহলেই কনস্টিপেশন থেকে সুস্থ থাকা সম্ভব। ফিস্টুলা যাদের অপারেশন হয়েছে পরবর্তী জীবনযাপনের ক্ষেত্রে তাদের আসলে সতর্কতার দিক কি রয়েছে? অতিরিক্ত কোনো সতর্কতার বিষয় নাই। প্রথমত ফিস্টুলা হওয়ার পিছনে যে কারণগুলো বলেছি তার পরিপ্রেক্ষিতে রোগী অতি অবশ্যই তার মলদার সম্পর্কে অনেক সতর্ক হয়ে যান বা যত্নশীল হয়ে যান। যেমন আমরা প্রতিদিন হয়তো 1 বার বা 2 বার আমাদের মুখের পরিচর্যা করি, কিন্তু মলজারের পরিচর্যাটা আমরা সঠিকভাবে করি না। অর্থাৎ আমাদের দেশের নিয়ম অনুযায়ী আমরা মলত্যাগের পরে যে পানিটা ব্যবহার করি এটা আমরা যথেষ্ট পরিমাণে হয়তো করি না। 2টা কারণে হয়তো করি না। একটা হয়তো পানি সাশ্রয় করার জন্য, অথবা হয়তো কোনো কারণে আমার ব্যস্ততা আছে, তখন আমি পানিটা সঠিকভাবে পরিষ্কার করার যতটুকু পানি প্রয়োজন অতটুকু ব্যবহার করি না। অনেকে আমরা টিস্যু ব্যবহার করি, সেটাও হয়তো সঠিকভাবে করতে পারি না, বা আমাদের দেশে যে টিস্যুটা পাওয়া যায় এটা অতটা সফট না, সুতরাং হয়তো সঠিকভাবে ওইটা পরিষ্কার পরিচ্ছন্ন করা সম্ভব হয়ে থাকে না। সুতরাং দেখা যায় যে যখন এরকম ফিস্টুলার অপারেশন হয় তখন রোগীরা অটোমেটিক্যালি কিছুটা মলদারের ব্যাপারে সচেতন হয়ে যায়। আরও একটা বিষয়, পুরুষ বা মহিলা উভয় ক্ষেত্রেই তারা যে আন্ডারগার্মেন্টস ইউজ করে সেগুলা যতটা সম্ভব নিয়মিত পরিবর্তন করা। অর্থাৎ পুরুষের ক্ষেত্রে তার যে আন্ডারওয়্যারটা ওটা প্রতিদিন একটা করে ব্যবহার করাই ভালো, যদি সম্ভব হয় অন্তত প্রতি 2 দিনে একটা করে ব্যবহার করতে পারেন। পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে। জি, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন, এবং বিশেষ করে মলদার এবং মলদারের আশেপাশের পরিষ্কার পরিচ্ছন্নতা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এর বাইরেও যদি কখনো দেখা দেয় যে কোথাও কোনোভাবে এই মলদারের পাশে পুনরায় কোনো জায়গায় কোনো রস নিঃসরণ হচ্ছে অথবা কোনো ফোড়া মতো হচ্ছে, অতি সত্বর চিকিৎসকের শরণাপন্ন হওয়া যাতে এটা পুনরায় না হয়। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং এনটিভির কর্তৃপক্ষকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ফিস্টুলার অত্যাধুনিক চিকিৎসা নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা এমন একটি অবস্থা যেখানে গর্ভবতী মা, তার গর্ভস্থ ভ্রূণ, শিশু কিংবা জন্মের পরে তার নবজাতকের জীবনের ঝুঁকি হয়ে যায়। সেই সমস্ত গর্ভাবস্থাকে আমরা উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা।
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।